হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিলয়, আমি বুঝতে পারছি তুমি খুবই ভালো একটা স্টুডেন্ট এবং কেমিক্যাল সায়েন্সে তুমি প্রতিবার প্রথম স্থান অধিকার করো। কিন্তু তোমরা যেটা ভাবছো সেটা এত সহজ নয়। এত তাড়াতাড়ি এসব আবিষ্কার করা অসম্ভব। তাই এটা নিয়ে মিথ্যা ঝামেলা না করে নিজেদের জীবনকে ঝুঁকির মুখে না ফেলে তোমরা তোমাদের বাসায় ফিরে যাও। তোমরা আমার কথা শোনো। না স্যার, আমরা বাসায় ফিরে যাব না। আমরা চলে এসেছি যখন, তখন আমরা চেষ্টা করবই। আমি মেল করে দিয়েছি প্রাইম মিনিস্টারের কাছে। আমি আসার সময় বাংলাদেশ সরকারের কাছে মেল করে দিয়েছিলাম এই বিষয়ে যে আমরা চেষ্টা করে দেখব, কিন্তু এখনও কিছু উত্তর আসলো না। প্রায় 2 দিন পর আমাদের কাছে উত্তর আসলো। তারা আমাদের সাথে দেখা করতে চায়, আর আমরা তখন নিজেদের লেভে চেষ্টা করে যাচ্ছিলাম। যখন সরকারের কাছ থেকে আমাদের ডাক আসছিল, আমরা অনেক খুশি হলাম এবং তাড়াতাড়ি চলে গেলাম সরকারের সাথে দেখা করতে। সবাই বিভিন্ন রকম মাস্ক এবং হ্যান্ড গ্লাভস পরে আছে। এরকম দেখতে মানুষগুলোকে খুবই কষ্ট লাগছিল, কিন্তু কিছুই করার নেই। এখন আমরা যে পরিস্থিতিতে আছি তাতে সবার জীবনের ঝুঁকি রয়েছে। এরপর আমরা দেখা করলাম প্রধানমন্ত্রীর সাথে। তিনি আমাদেরকে দেখে বললেন, তোমরা খুবই ছোট, তোমরা এইসব জিনিস পারবে না। তাই মিথ্যা, তোমরা এইসব চেষ্টা না করে তোমরা তোমাদের বাসায় ফিরে যাও এবং সেখানে ভালোভাবে থেকো। তোমাদের জীবনের ঝুঁকি নিয়ে তোমরা এই কাজ করতে যেও না। তোমাদের স্যারের সাথে আমি কথা বলেছি, তিনিও আমাকে এই পরামর্শ দিয়েছেন তোমাদেরকে বাসায় ফিরে যাওয়ার নির্দেশ দিতে। তোমরা প্লিজ নিজেদের বাসায় ফিরে যাও। এরকম চেষ্টা করে নিজেদের জীবনটাকে ধ্বংস করে দিও না। তোমাদের দিকে তাকিয়ে আছে পরবর্তী প্রজন্ম। স্যার, আপনার থেকে এই কথাটা আমি আশা করিনি। আমি ভাবছিলাম আপনি আমাদেরকে সাহস যোগাবেন। আমরা চলে এসেছি আমাদের বাসা থেকে। হ্যাঁ, আমরা সবাই চলে এসেছি শুধুমাত্র নিজের দেশকে রক্ষা করতে। প্লিজ আমাদেরকে একটা সুযোগ দিন শুধু। আমি শুনেছি মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে। তাই আমরা একটাবার চেষ্টা করে দেখতে চাই। চেষ্টা করতে তো কোনো বাধা নেই। প্লিজ আমাদেরকে সহযোগিতা করুন। আমাদেরকে শুধু অর্ডারটা দিন। রাজীব চৌধুরী তখন এই ছেলেগুলোর কথা শুনে অবাক হয়ে গেলেন। এত ছোট ছোট ছেলেরা এত বড় একটা ভ্যাকসিন আবিষ্কার করার জন্য নিজেদের জীবন রাজি রাখতে প্রস্তুত হয়ে গেছে। তিনি তখন গর্বে নিজেকে অনেক বড় মনে করলেন। এরপর তিনি উৎসাহ নিয়ে বললেন, বাবারা, তোমরা যে সাহস করেছো সেটা সত্যি অনেক মানুষ করতে পারে না। যেখানে দেশের সবচেয়ে বড় প্রফেসররাও কিছু করতে পারছে না, সেখানে তোমরা যে এত বড় একটা জিনিস করার জন্য এগিয়ে এসেছো, এতে আমি খুব খুশি হয়েছি। তোমাদের যা সাহায্য প্রয়োজন আমি করব। তোমরা চেষ্টা করে যাও, কিন্তু নিজেরা সাবধানে থাকবে যেন নিজেদের কোনো ক্ষতি না হয়। আমি তখন প্রধানমন্ত্রীর কাছে অর্ডারটা পেয়ে অনেক খুশি হলাম, কারণ প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী যদি অর্ডার না পাই তাহলে আমরা কোনো মতেই আমাদের ভ্যাকসিন পরীক্ষা করতে পারবো না। আমরা চলে গেলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের ল্যাবে। সেখানে গিয়ে আমরা ভ্যাকসিন আবিষ্কার করার জন্য লেগে পড়লাম। আমাদের স্যার আমাদের সাথে আছেন। তিনি অনেক অভিজ্ঞ এবং দেশের সবচেয়ে বড় ডাক্তার আমাদের সাথে আছেন তিনিও। আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কিছু হয়ে উঠছে না। আমরা একটা ভ্যাকসিন আবিষ্কার করতে পারলাম। পুরো দেশে এই কথাটা ছড়িয়ে গিয়েছিল যে কয়েকটা ছেলে মিলে একটা ভ্যাকসিন আবিষ্কার করার জন্য লেগে পড়েছে। পুরো দেশের মানুষ আমাদের দিকে তাকিয়েছিল। আমরা শেষে একটা ভ্যাকসিন আবিষ্কার করেছিলাম। সেটা ব্ল্যাক ভাইরাস আক্রান্ত একটা কুকুরের উপর প্রয়োগের চেষ্টা করছিলাম। ভাইরাসটার নাম দেওয়া হয়েছে ব্ল্যাক, অর্থাৎ অন্ধকার বা কালো। এই ভাইরাসটা আসার পর পুরো দেশ কালো হয়ে গেছে। সেই জন্য এই ভাইরাসের নাম দেওয়া হয়েছে ব্ল্যাক ভাইরাস। আমরা ব্ল্যাক ভাইরাস আক্রান্ত একটা কুকুরকে নিয়ে আসলাম এবং তার উপর আমাদের ভ্যাকসিন চালালাম। কুকুরটা প্রথম দিন আস্তে আস্তে সুস্থ হতে শুরু করলো। আমাদের আনন্দ আর দেখে আমরা যেন খুশির জোয়ারে ভাসছিলাম। কিন্তু তৃতীয় দিন কুকুরটা মৃত্যুবরণ করলো। আমরা বুঝতে পারলাম আমাদের ভ্যাকসিন একটা কুকুরকে বাঁচাতে পারলো না, তাহলে কিভাবে একজন মানুষকে বাঁচাবে? আমরা তখন প্রায় উদ্দেশ্যহীন হয়ে পড়েছিলাম। চোখের সামনে এতগুলো মানুষের মৃত্যু আমরা সহ্য করতে পারছিলাম না। প্রায় 1,00,000 মানুষের মৃত্যু হয়েছে। এই 1 মাসে আমরা সহ্য করতে পারছি না। আমাদেরকে যে কোনো কিছু একটা করতে হবে।
শেষে আমি যখন সেই ডক্টর মহসিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, তখন রাজীব চৌধুরী আমাদের সুযোগ করে দিলেন এবং আমি তখন সেই ডক্টরের সাথে ভার্চুয়ালি কানেক্টেড হলাম এবং তার সাথে আমরা ভার্চুয়ালি কথা বলতে শুরু করলাম এবং তাকে বললাম, আপনাকে এই দেশে আসতে হবে না, আপনি শুধু বলুন ফর্মুলাটা, আমরা কিভাবে এই ভাইরাস থেকে মুক্তি পেতে পারি, এই ভাইরাসের ভ্যাকসিন আমরা কিভাবে আবিষ্কার করব। আপনি শুধু আমাকে যদি বলে দেন তাহলে আমরা বাকিটা করে নেব। প্লিজ আমাদেরকে বলুন, আমাদের দেশ রক্ষা করতে আমাদেরকে সাহায্য করুন। দেখো, তোমরা খুবই ছোট এবং তোমরা এখনও একজন স্টুডেন্ট। তোমরা চেষ্টা করলে সেটা বানাতে পারবে না, কিন্তু আমার ফর্মুলা বলতে কোনো সমস্যা নেই। তোমাদেরকে অ্যান্টি ক্রোমোজোম তৈরি করতে হবে, কিন্তু সেটা তৈরি করতে হবে প্যাথেটিক বিয়ারের শরীর থেকে। সেই ভালুকটা তোমাদের দেশে পাওয়া যাবে না, সেটা শুধু দক্ষিণ এশিয়ার দিকে পাওয়া যায়। সেখানে তোমাদেরকে যেতে হবে। যদি সেখানে গিয়ে তোমরা সেই ভালুকটাকে চিনতে পারো এবং তাকে ধরে নিয়ে আসতে পারো, তাহলে তার শরীর থেকে ক্রোমোজোম পাওয়া যাবে। সেই অ্যান্টি ক্রোমোজোম ব্যবহার করে তোমাদের এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে পারবে। আমি তখন চিন্তা করতে থাকলাম কিভাবে প্যাথেটিক বিয়ার সংগ্রহ করব। এখন এই বিয়ারটাকে তো আমরা চিনিও না, কিভাবে এই বিয়ারটাকে আমরা চিনব। তখন আমরা ইন্টারনেটে অনেক খোঁজাখুঁজি করলাম এবং শেষে আমরা জানতে পারলাম এই বিয়ারের সম্পর্কে। তখন আমরা কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তখন হঠাৎ করে রবি বলে উঠল, আচ্ছা নিলয়, আমার একজন মামা থাকেন ভুটানে, ওনার সাথে কথা বলে দেখি। যদি আমাকে সেখানে নিয়ে যান তাহলে আমি সেখানে গিয়ে খুঁজতে শুরু করব। মেয়েরকে তুই পাঠিয়ে দে নেপালে। আমি তখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সরকারের কাছে সহযোগিতা চাইলাম। সরকার তখন আমাদেরকে ব্যবস্থা করে দিল। রবি চলে গেল ভুটানে, মেহের নেপালে এবং আমি আর রিয়া চলে গেলাম মায়ানমার। মায়ানমার পেরিয়ে একটা ছোট দ্বীপে, সেখানে গিয়ে আমরা খোঁজ করতে শুরু করলাম। সেই বিয়ারটা জঙ্গলে কাটিয়েছি। 2-3 দিন কিভাবে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ করে রবি আমাদেরকে কল করে বলল, রিয়া, নিলয়, তোরা মেহেরকে জানিয়ে দে এবং সবাই মিলে ভুটানে চলে আয়। আমি এখানকার বন বিভাগের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি এখানে মাঝে মাঝেই প্যাথেটিক বিয়ার দেখা যায়। তাছাড়া আমাদেরকে সাহায্য করতে রাজি আছে। আমরা তাদের সাহায্য এখান থেকে রিয়ার ধরে নিয়ে যেতে পারবো। তোরা আমাদের সাথে চলে আয় এখানে। স্বপ্ন পূরণের আনন্দ তখন আমাদের মধ্যে ভর করেছিল। আমি রিয়াকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম পথে এবং মেহেরকেও জানিয়ে দিলাম আমরা সবাই মিলে ভুটান চলে এসেছি। এখানকার বন বিভাগের প্রধান অফিসারের সাথে কথা বলেছি, তিনিও আমাদেরকে সাহায্য করতে রাজি আছেন। আমরা তখন দিনের পর দিন খুঁজে বেড়াচ্ছি, প্রায় 1 মাস ধরে খুঁজে বেড়াচ্ছি প্যাথেটিক বিয়ার, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না। মাঝে মাঝেই তার চিহ্ন দেখতে পেতাম জঙ্গলে, কিন্তু সঠিকভাবে তাকে সামনে থেকে কোনোদিন দেখা হয়নি। আজকে আমরা খবর পেয়েছি যে দক্ষিণ সীমান্তের বনে একটা প্যাথেটিক বিয়ার দেখা গেছে। আমাদেরকে সেখানে যেতে হবে এবং ভাত পেতে বসে থাকতে হবে। এই বিয়ার হাঁসের মাংস অনেক পছন্দ করে, তাই আমরা কয়েকটা হাঁস ধরে নিয়ে গিয়ে একটা ভাত তৈরি করে রাখলাম। সেটা ধরার জন্য প্রায় রাত 2টোর দিকে 2টা নীল চোখ আমাদের দিকে এগিয়ে আসছিল। আমি তখন বসেছিলাম গাড়ির ভিতরে। আমরা সেই ফাঁদটার দিকে তাকিয়েছিলাম। সেই নীল চোখওয়ালা প্রাণীটা এসে আমাদের পেতে রাখা ফাঁদে পা দিল এবং কিছুক্ষণের জন্য সবকিছু যেন ঘূর্ণিঝড়ের মতো হলো। একটু প্রশান্ত হতে দেখলাম আমাদের পেতে রাখা ফাঁদে সেটা পা দিয়েছে এবং আটকে পড়েছে এবং আমরা লাইট মেরে দেখতে শুরু করলাম। হে, আমরা প্যাথেটিক বিয়ার ধরতে পেরেছি। আমার এটা দেখে যেন আনন্দে বুকটা ভেসে যাচ্ছিল। আমি তখন চারদিকটা তাকিয়ে খুশিতে কান্না করে দিয়েছি। এখন আমাদেরকে আমাদের স্বপ্ন পূরণ করতে হবে। আমরা এই ভ্যাকসিনটা আবিষ্কার করবই, যে করেই হোক। পরের দিন সকালে আমরা চলে আসলাম সেটা নিয়ে নিজেদের দেশে এসে আমরা সেই বিয়ারটাকে রাখলাম একটা আলাদা রুমের মধ্যে। কিন্তু আমরা ভ্যাকসিন আবিষ্কারের জন্য তার শরীর যখন কাটতে গেলাম তখন বন বিভাগের সাহায্য নিলাম। যখন আমি বিয়ারটাকে হাতে দিয়ে ধরেছিলাম, হঠাৎ করে সেটা আমার হাতে তার দাঁড়ালো নখ লাগিয়ে দিল এবং হাত থেকে রক্ত পড়তে শুরু করলো। রিয়া আমার পাশে ছিল, সেটা দেখে চিৎকার করে উঠল। আমি তখন তাকে শান্ত করার চেষ্টা করলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, নিলয়, তোর হাতে এসব কি হয়েছে? প্লিজ দোস্ত,
তুই কিছু একটা কর। আমি শুনেছি এই বিয়ার মানুষদের আঁচড় দিলে এই বিয়ারের শরীর থেকে মানুষের শরীরে বিভিন্ন প্রকার জীবাণু ছড়িয়ে পড়ে, তোর মৃত্যু হতে পারে। তুই তাড়াতাড়ি কিছু একটা কর প্লিজ। আমি তখন তার এসব দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। সে আমাকে নিয়ে এত টেনশন করছে। আমি তখন তার দিকে তাকিয়ে আছি। সে কান্না করছে। আমার নিজেরই কান্না আসছিল না, কিন্তু সে কান্না করছিল। তার কান্না দেখে আমার নিজের কেন জানি কেমন কেমন লাগলো। আমি তাড়াতাড়ি চলে গেলাম আমাদের স্যারের কাছে। স্যার আমাকে কিছু ওষুধ লাগিয়ে দিলেন। আমি সেটা রেখে চলে আসলাম আবার আমাদের কাছে।